সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এম জোবায়দা খানম, আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ তোমাদের যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এর আগে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অনেকগুলো ক্লাস তোমাদের নিয়েছি। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে বই খাতা কলম নিয়ে বসে ক্লাসটি মনোযোগ সহকারে করবে। শিক্ষার্থীরা, আজ আমরা অষ্টম অধ্যায়ের তৃতীয় পাঠ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায়ের তৃতীয় পাঠ নাগরিক ও নাগরিকত্ব সম্পর্কে তোমাদের কাছে কিছু ধারণা দিব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং বইয়ের সাথে মিলিয়ে এটি বুলেট পয়েন্টগুলো লিখে রাখার চেষ্টা করবে। আজ এই ক্লাসটি শেষে তোমরা যেসব বিষয় বলতে পারবে, লিখতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে সে বিষয়গুলো হচ্ছে নাগরিক কী এবং নাগরিকত্ব কী, এবং নাগরিকত্ব আমরা কয়ভাবে, নাগরিকের বৈশিষ্ট্য, একটা নাগরিক হতে গেলে, একটা দেশের নাগরিক হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকলে সে নাগরিক হতে পারবে সেটি, এবং নাগরিকত্ব লাভের যে পন্থা, নাগরিকত্ব লাভ করবে কিভাবে এবং কয় ভাগে ভাগ করা যায় নাগরিকত্বকে, কিভাবে নাগরিকত্ব লাভ করবে এ সম্পর্কে তোমরা বলতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, আসা যাক নাগরিক কি। সাধারণত আমরা কি বলি? সাধারণত রাষ্ট্রের অধিবাসীদেরকে আমরা নাগরিক বলে থাকি, কিন্তু আগে কি করা হতো? আগে নগরের অধিবাসীদেরকে নাগরিক বলা হতো। তখন নগর রাষ্ট্রগুলো ছিল ক্ষুদ্র, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র নগর নিয়ে এক একটা রাষ্ট্র তৈরি হতো, এবং নগরের সকল অধিবাসীদেরকে আমরা নাগরিক হিসাবে গণ্য করতাম। যেমন প্রাচীন গ্রীসকে একটা নগর রাষ্ট্র বলা হয়, এরকম নাগরিক বলা হতো তাদেরকে যারা নগরে বসবাস করে, শুধুমাত্র নগরে বসবাস করে। কিন্তু বর্তমানে এর পরিসরটা বেড়ে গেছে, এখন রাষ্ট্রের অধিবাসীদেরকে আমরা নাগরিক হিসাবে গণ্য করি। এখন রাষ্ট্রের অধিবাসীদের কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা তাদেরকে নাগরিক বলবো সে সম্পর্কে তোমাদের কিছু বৈশিষ্ট্য আমি বোর্ডে লিখেছি। সেটা হচ্ছে, নাগরিক হতে হলে রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকতে হবে, তার রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, রাষ্ট্র থেকে রাজনৈতিক ও সামাজিক অধিকার লাভ করতে হবে, মানে রাষ্ট্র থেকে সামাজিকভাবে তার যে মৌলিক চাহিদাগুলো, এই চাহিদাগুলো রাষ্ট্র পূরণ করবে। সাথে সাথে কি হবে? রাজনৈতিক অধিকার, যেমন রাষ্ট্র তার ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে, এজন্য রাজনৈতিক ও সামাজিক অধিকার লাভ করবে, এবং রাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হতে হবে। অবশ্যই রাষ্ট্রে স্থায়ীভাবে বাসিন্দা হতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে প্রধানত চারটি বৈশিষ্ট্য থাকলে আমরা একজন ব্যক্তিকে নাগরিক বলে থাকি। এই বৈশিষ্ট্যগুলো ছিল যে রাষ্ট্রের প্রতি আনুগত্য, রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, রাষ্ট্র থেকে রাজনৈতিক ও সামাজিক অধিকার লাভ, রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা। মানে শুধুমাত্র অধিকার লাভ করলে হবে না, রাষ্ট্রের প্রতি যে কিছু কর্তব্য আছে, কিছু দায়িত্ব আছে, এটাও পালন করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই সকল বৈশিষ্ট্য থাকলে একজন ব্যক্তিকে আমরা নাগরিক বলে থাকব। এখন নাগরিকত্ব কি? নাগরিকত্ব বললাম, নাগরিকত্ব কি? নাগরিকত্বকে সাধারণত আমরা দুইটি ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে জন্মসূত্রে, আর একটা হচ্ছে অনুমোদন সূত্রে। জন্মসূত্রের নাগরিকত্ব আর অনুমোদন সূত্রের নাগরিকত্ব। এখন
শিক্ষার্থীরা, জন্মসূত্রে নাগরিকত্ব কাকে বলে? জন্মসূত্রে নাগরিক তাকেই বলে যে দেশে জন্মগ্রহণ করেছে এবং সেই জন্ম স্থান অনুযায়ী, জন্মসূত্র অনুযায়ী সেই দেশের নাগরিক। এখন যদি একটা ছেলে বা মেয়ে যদি আমেরিকায় জন্মগ্রহণ করে, তাহলে জন্মসূত্রে সে কিন্তু আমেরিকান নাগরিক। আবার আমেরিকার কোনো অধিবাসী যদি আমাদের দেশে, আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করে, তখন তাহলে জন্মসূত্রে সেই আমেরিকার সেই সন্তানটা এই দেশের, বাংলাদেশের নাগরিক। এখন আমরা দেখি যে অনেক সময় নাগরিক আর বিদেশির মধ্যে আমরা গোল পাকিয়ে ফেলি। নাগরিক কি? নাগরিক হচ্ছে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী, কিন্তু একটা দেশে কিন্তু শুধু নাগরিক থাকে না, এছাড়াও বিদেশ থেকে অনেক ব্যক্তিরা এই দেশে আসে। তারা বিভিন্ন ধরনের চাকরি, ব্যবসা, বিভিন্ন কার্যক্রমের জন্য আরেকটা দেশে বসবাস করে, কিন্তু বসবাস করলেই কিন্তু ওই ব্যক্তি ওই দেশের নাগরিক হবে না। তাহলে আমরা এখানে দেখলাম জন্মসূত্রে নাগরিক কাকে বলে? যে স্থানে একটা শিশু জন্মগ্রহণ করবে সেই জন্ম অনুযায়ী সেইখানকার নাগরিক, কিংবা বলা যায় যে মা বাবা যে দেশের নাগরিক সেই অনুযায়ী সেই সন্তানও সেই দেশের নাগরিক। যেমন একজন শিশু দেখা গেল যে মা বাবা জাপানে কোনো কর্মের জন্য গিয়েছে, জাপানে সেই শিশুটা জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করলে সে জাপানের নাগরিক হয়েছে। আবার মা বাবা যেহেতু বাংলাদেশের নাগরিক, সেজন্য সে বাংলাদেশের নাগরিক হয়েছে। এটা আমরা পরে আবার আসব। এরপরে আমরা দেখব যে অনুমোদন সূত্রে নাগরিক। অনুমোদন সূত্রে নাগরিক, অনুমোদন সূত্রে নাগরিক তাকে বলে যে নাগরিক রাষ্ট্রে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো, মানে সে অনেক দিনে আবেদন করছে, আসলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো সেই নাগরিকের ভিতরে আছে। যেমন সেই ব্যক্তি ওই রাষ্ট্রে স্থায়ীভাবে অনেক দিন বসবাস করছে, সে রাষ্ট্রের প্রতি সে ব্যক্তি অনুগত, রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য পালন করে, রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য পালন করে। এই সমস্ত করার পরে সেই নাগরিক একটা আবেদন করতে পারে রাষ্ট্রের কাছে যে তার নাগরিকত্ব দেওয়ার জন্য। যেহেতু সে স্থায়ীভাবে এখানে বসবাস করছে এবং রাষ্ট্রের কিছু দায়িত্ব কর্তব্য পালন করছে, রাষ্ট্রের প্রতি অনুগত হয়েছে, সেহেতু সে আবেদন করতে পারে রাষ্ট্রের প্রতি তাকে নাগরিকত্ব দেওয়ার জন্য। এবং সে তাকে এই আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র যদি তাকে অনুমোদন দেয়, তাহলে সে অনুমোদন সূত্রে নাগরিক হবে। যেমন দেখা গেল যে ইন্ডিয়ান কোনো লোক এই বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করছে বা রাষ্ট্রের প্রতি অনুগত এবং রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য পালন করছে, তারপর সে অনেক দিন এখানে বসবাস করার পরে সে রাষ্ট্রের কাছে আবেদন করলো, সে রাষ্ট্রের বাংলাদেশের নাগরিকত্ব চায়। বাংলাদেশ সরকার সেটা যাচাই বাছাই করে দেখলো যে এই ব্যক্তি রাষ্ট্রের প্রতি অনুগত, তারপরে রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য পালন করে, অতএব একে নাগরিকত্ব দেওয়া যায়। তখন তাকে এই দেশের নাগরিকত্ব প্রদান করবে এবং প্রদান করার পরে সে রাজনৈতিক এবং সামাজিকভাবে সে ভোটাধিকার প্রাপ্ত হবে, সে আইডি কার্ড পাবে, এভাবে সে রাষ্ট্রের নাগরিক হবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম যে রাষ্ট্রের নাগরিকত্বের বৈশিষ্ট্য দেখলাম এবং নাগরিকের বৈশিষ্ট্য দেখলাম, নাগরিকত্বকে আমরা কয় ভাগে ভাগ করা যায় সেটা দেখলাম। এবারে দেখব যে জন্মসূত্রে নাগরিকত্ব আমরা কাকে বলেন এবং কিভাবে জন্মসূত্রে নাগরিকত্ব হয় সেটা আমরা দেখেছি। এবারে দেখব অনুমোদন সূত্রে কিভাবে হয় সেটা আমরা পড়েছি। এরপরে আমরা দেখব যে জন্মসূত্রে নাগরিককে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। জন্মসূত্রের নাগরিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জন্মনীতি এবং জন্মস্থান নীতি। জন্মনীতি কি? জন্মনীতি তাকে বলে যে কোনো ব্যক্তি সে যে দেশেই থাকুক, মানে সে ধরো বাংলাদেশের নাগরিক, সে কোরিয়ায় জন্মগ্রহণ করেছে,
কিন্তু তার বাবা মায়ের নাগরিকত্ব আছে বাংলাদেশে, সেখানে সে জন্মনীতি অনুসারে সে বাংলাদেশের নাগরিকত্ব পাবে, আবার কোরিয়ার নাগরিকত্ব পাবে। তাহলে জন্মনীতি অনুযায়ী এটা হচ্ছে একটা প্রচলিত এবং খুব জনপ্রিয় একটা পদ্ধতি, যে পদ্ধতিতে অধিকাংশ রাষ্ট্রই এটা মান্য করে যে জন্মনীতি, মা বাবা যে দেশের নাগরিক সেই দেশের সন্তানও নাগরিকত্ব পায়। আর জন্মস্থান নীতি অনুযায়ী যদি নাগরিকত্ব বলতে হয়, তাহলে যে সন্তান যে দেশে ভূমিষ্ঠ হয় সেই দেশে নাগরিকত্ব সে পেয়ে থাকে। যেমন বাংলাদেশের কোনো নাগরিক যদি আমেরিকায় জন্মগ্রহণ করে, তাহলে জন্মস্থান নীতি অনুসারে সে আমেরিকার নাগরিকত্ব পাবে। তবে এটা কোনো জনপ্রিয় কোনো না, অনেক দেশেই এটা মান্য করা হয় না, অধিকাংশ দেশে মান্য করা হয় জন্মনীতি অনুসারে নাগরিকত্ব। তবে জন্মস্থান নীতি অনুসারে নাগরিকত্ব এটা যদি সন্তান যদি জাহাজে থাকে এবং সেটা যদি ধরো আমেরিকা কিংবা ইউরোপের কোনো কান্ট্রিতে থাকে জাহাজটা, এবং ওখানেই সে ভূমিষ্ঠ হয়, সে জাহাজের ভিতরে ভূমিষ্ঠ হয়, তাহলে জন্মস্থান নীতি অনুযায়ী সে ইউরোপিয়ান কান্ট্রির নাগরিকত্ব পাবে। আবার যদি দূতাবাসগুলোতেও তার জন্ম হয়, তাহলেও কিন্তু সে জন্মস্থান নীতি অনুযায়ী সেখানকার নাগরিকত্ব পাবে। তাহলে আমরা আজ দেখলাম যে জন্ম নীতি অনুসারে নাগরিকত্ব এবং জন্মস্থান নীতি অনুসারে নাগরিকত্ব। শিক্ষার্থীরা, আজ আমরা দেখেছি রাষ্ট্রের ভিতরে নাগরিক কি। আমরা এর আগে যেহেতু রাষ্ট্র কি পড়েছিলাম, রাষ্ট্র কিভাবে গঠিত হয় পড়েছিলাম, আমরা সেই পূর্বের দিকে আমরা যাইনি। আমরা সরাসরি আজকে রাষ্ট্রের যে নাগরিকত্ব, যে জনগণ নাগরিক, সেই নাগরিক সম্পর্কে আজকে আমরা পড়েছি। সেটা হচ্ছে নাগরিক কি সাধারণ অর্থে বলা হয়, আগে বলা হতো নগরের অধিবাসীদেরকে নাগরিক, কিন্তু এখন এর নগরের পরিধিটা বিশাল হয়েছে এবং সাধারণত রাষ্ট্রের অধিবাসীদেরকে আমরা নাগরিক বলে থাকি। এবং এই রাষ্ট্রের অধিবাসীদের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যে বৈশিষ্ট্য অনুযায়ী তাকে নাগরিকত্ব, সে নাগরিক বলে সে গণ্য হবে। আমরা বৈশিষ্ট্যগুলো দেখেছি। এরপরে দেখেছি যে নাগরিকত্ব কাকে বলে। নাগরিকত্ব হচ্ছে একটি দেশে স্থায়ীভাবে বসবাস করলে তাকে সেই দেশের নাগরিক হিসেবে গণ্য করা হবে বলল, এজন্য একে নাগরিকত্ব বলা হয়। নাগরিকত্ব দুইভাবে পেয়ে থাকি আমরা, জন্মসূত্রে নাগরিকত্ব এবং জন্ম নীতি অনুসারে নাগরিকত্ব। জন্মসূত্রে নাগরিকত্ব এবং অনুমোদন সূত্রে নাগরিকত্ব। জন্মসূত্রে নাগরিকত্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, জন্মনীতি অনুসারে নাগরিকত্ব এবং জন্মস্থান নীতি অনুসারে নাগরিকত্ব। শিক্ষার্থীরা, আজ আমরা যে বিষয়টা পড়লাম, রাষ্ট্রের একটি বিষয়, রাষ্ট্র অষ্টম অধ্যায়ের একটি বিষয়, তৃতীয় পাঠের একটি বিষয়। আশা করছি শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো। এখন তোমাদের একটা বাড়ির কাজ লিখে নাও, যে বলা যায় যে রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলেই কি সে রাষ্ট্রের নাগরিক হবে? এটাকে তোমাকে বুঝিয়ে লিখতে হবে। রাষ্ট্রে বসবাস করলেই কি সে রাষ্ট্রের নাগরিক হবে এটা হচ্ছে তোমাকে বুঝিয়ে লিখতে হবে। রাষ্ট্রে বসবাস করলেই কি সে রাষ্ট্রের নাগরিক হবে, এটাকে তোমাকে এইটা একটা ইনভার্টেড কমার ভিতরে দিয়ে এটাকে তোমাকে বিশ্লেষণ করে এটা উক্তিটা তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ঘরে থাকবে। সকলে প্রতিদিন প্রত্যেকটা বিষয় কিছু না কিছু পড়াশোনা করার চেষ্টা করবে এবং তোমাদের যে অ্যাসাইনমেন্টের কাজগুলো চলছে, তোমরা যারা অ্যাসাইনমেন্ট থেকে দূরে আছো তারা অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো লিখবে এবং বইটা পড়ে লেখার চেষ্টা করবে। তাহলে তোমাদের বইয়ের উপরে যে একটা দক্ষতা, সে দক্ষতা সৃষ্টি হবে। এখানেই কিন্তু পড়াশোনা শেষ না, 6-এর পরে কিন্তু তোমাদের 7-এ পড়তে হবে। তখন হয়তো আমাদের এই বিশ্বব্যাপী যে মহামারী, সেই মহামারীটা আল্লাহ যদি রহমত করে তাহলে কমে গেলে, স্কুলের স্বাভাবিক কার্যক্রম হলে, তখন কিন্তু এই যে পড়ার যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু তোমরা পুষিয়ে উঠতে পারবে না। এজন্য প্রতিদিন
কিছু না কিছু বিষয় পড়বে এবং অ্যাসাইনমেন্টগুলো বইয়ের সাথে সংযোগ রেখে সুন্দর করে বইটার যে বিষয়টা বলছে ওই বিষয়টা পড়ে এবং ওই বিষয়টা সম্পর্কে তুমি নিজের মতো করে সুন্দর করে লিখে অ্যাসাইনমেন্টগুলো যথাসময় জমা দেবে। শিক্ষার্থীরা সকলে সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।